স্মৃতি কার্টুন হাউস। এর গল্পটি আমাদের পাঠিয়েছেন কলকাতার বেহালা চৌরাস্তা থেকে কুণাল মণ্ডল। স্মৃতি কার্টুন হাউস টিমের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রয়োজনে গল্পে কিছু ছোট পরিবর্তন করতে হয়েছে, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আরে ও নবীন, আমার দুইটা রসগোল্লা তাড়াতাড়ি দিয়ে দাও না ভাই। না না, আমি আগে এসেছি। নবীন, আমার একটা সিঙ্গারা আগে তাড়াতাড়ি দে বাবা। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, সবাইকে দেবো, একটু অপেক্ষা করুন। বলি ও নবীন ভাই, আর দোকান খুলে রেখে কি করবে? এবার দোকানের ঝাঁপ নামিয়ে ভালো ভালো বাড়ি যাও দেখি। এখনই তো বৃষ্টি নামলো বলে আমরা সবাই তো চললুম। সবাই তো চলে গেল দেখছি, আমিও বরং দোকান বন্ধই করি এবার। কি ভাই নবীন, দোকান খোলা রেখেছে তো নাকি? আরে অতুল যে, হ্যাঁ হ্যাঁ দোকান খোলা আছে, বলো কি লাগবে। 10টা রসগোল্লা নিতাম, কিন্তু নবীন ভাই তোমাকে কেমন যেন লাগছে। এমন দোকানের বাইরে চুপচাপ বসে আছো কেন? এই এমনি বসে আছি, আকাশ মেঘলা, দোকানে খদ্দের নেই, তাই এখানে চুপচাপ বসে আছি। তোমাকে কেমন যেন লাগছে। চলো ভাই, তোমার সাথে দুটো গল্প করে যাই। তা বলো ভাইয়া, কি ব্যাপার? বিক্রি বাটা কি তেমন হচ্ছে না? তোমার দোকানে তো বেশ ভালোই খদ্দের হয় দেখেছি। না না, তেমন কিছু না, ঠাকুরের দয়া বিক্রি বাটা ঠিকঠাকই আছে। হ্যাঁ, তোমার দোকানে তো আবার ওই ঘুগনি আর সিঙ্গারা খুব বিখ্যাত, সবাই খায় দেখেছি এসে। আমার যদিও এখনো খাওয়া হয়নি, কিন্তু তোমার মুখটা এমন বেজার কেন ভাই? আর বলো না ভাই, মন মেজাজ একদম ভালো নেই। কেন, কি হয়েছে সেটাই তো জিজ্ঞাসা করছি। এই মিষ্টির দোকান বোধহয় আর আমি রাখতে পারবো না ভাই। বাবা কত কষ্ট করে এই মিষ্টির দোকানটা দাঁড় করিয়েছে, কিন্তু এই দোকান যে এবার কি করে আমি চালিয়ে নিয়ে যাই। কেন, দোকান বন্ধ করে দেবে কেন? তোমার মিষ্টির এত সুনাম, কত দূর দূর থেকে লোক তোমার মিষ্টি কিনে নিয়ে যায়, আর তুমি কিনা সেই দোকান বন্ধ করে দেবে বলছো? আর কি করব বলো, বাড়ি থেকে প্রায় 10 মাইল দূরে এই নবীগঞ্জের বাজার, এতটা পথ প্রতিদিন যাতায়াত, বিশেষ করে এই ঝড় বাদলের দিনে খুব সমস্যা হয়ে যাচ্ছে। তা অবশ্য তুমি ঠিক কথাই বলেছো। তোমার বাড়ি থেকে দোকানটা অনেকটাই দূরে, তার উপর এমন ঝড় বাদলের দিনে এই সাইকেলে করে এমন অন্ধকার রাস্তা, রাস্তায় জল কাদা, খানা খন্দ, সত্যি খুব সমস্যা বটে। না না, এগুলো কোনো সমস্যাই নাই। আরে এত বছর ধরে আমি যাতায়াত করছি, এগুলো তো আমার অভ্যাস হয়ে গেছে, এসব সমস্যা নয়। এক নতুন সমস্যা দেখা দিয়েছে। আরে হেয়ালি না করে একটু খুলে বলো তো ভাইয়া, সমস্যাটা কি? তাহলে শোনো, এই গত রোববারও তো এরকম সন্ধেবেলা বেশ বৃষ্টি হলো দেখলে। গত রোববার বিকাল থেকে আমি দোকানেই বসেছিলাম, ঝড় বৃষ্টির জন্য খদ্দের ছিল না দোকানে।
না, আজ আর মনে হচ্ছে কোনো খদ্দের আসবে না। যা ঝড় বৃষ্টি শুরু হয়েছে, বাজারে সব দোকানই তো বন্ধ করে চলে গেল। তো আমি এখন বাড়ি যাই কি করে এই বৃষ্টির মধ্যে, এতখানি পথ? আমি বরং কিছুক্ষণ দোকানেই থাকি, যদি কিছুক্ষণের মধ্যে বৃষ্টিটা কমে তখনই বেরিয়ে পড়বো। না হলে এই বৃষ্টির মধ্যে এই 10 মাইল পথ সাইকেলে করে যাওয়া। এরপর বৃষ্টি থামার আশায় আমি দোকানেই অপেক্ষা করতে লাগলাম। অনেকক্ষণ অপেক্ষা করার পর তখন প্রায় রাত 10টা বাজে, দেখলাম বৃষ্টি থামবে না, বরং বৃষ্টি একটু কমেছে। এই ফাঁকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়াই ভালো। বৃষ্টির জন্য আমি খুব আস্তে আস্তে সাইকেল চালাচ্ছিলাম। এই অন্ধকার রাস্তা, তার মধ্যে জল কাদায় কোথায় খানাখন্দ থাকে, তাই ধীরে ধীরেই চালাচ্ছিলাম। পরিবেশটা যেন একদম গা ছমছম করছিল। মাঝে মাঝে জোরে জোরে বাজ পড়ছে, চারদিকে ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে ব্যাঙে সারাক্ষণ গ্যাঙের গ্যাং ডাক, থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। তখন আমি মনে মনে ভাবছি যে এই ঝড় বাদলের দিনে রাস্তায় না বেরোলেই বোধহয় ভালো করতাম, রাতটা দোকানে কাটিয়ে দিলেই ঠিক হতো। এখন এই অবস্থায় আমি আদৌ সাইকেল নিয়ে বাড়ি পৌঁছতে পারবো কিনা সেই দুশ্চিন্তা হতে লাগলো। এমন সময় সাইকেলের চেনটা গেল পড়ে। দূর দূর দূর, এখনই সাইকেলের চেনটা করতে হয়েছিল। তাড়াতাড়ি সাইকেলের চেনটা ঠিক করে নিয়ে বাড়ি যেতে পারলে বাঁচি, আর ভালো লাগছে না। আমি তাড়াতাড়ি সাইকেলের চেন তুলে সাইকেল চালানো আবার শুরু করলাম। কিন্তু মনের মধ্যে কেমন যেন একটা ভয় কাজ করছিল। আজ সকালে যে কার মুখ থেকে ঘুম থেকে উঠেছিলাম কে জানে বাবা, এই ঝড় বৃষ্টির মধ্যে এখন বাড়ি যাই কি করে? এতটা রাস্তা, আর এই বৃষ্টিতে থামতেও চাইছে না। চারদিকে পরিবেশটা কেমন শুনশান, কেমন যেন গা ছমছম করছে। ভালো ভালো তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেলে বাঁচি। এইভাবে খানিকক্ষণ সাইকেল চালানোর পর হঠাৎ দেখি আসতে কে যেন দৌড়ে চলে গেল। আমি বুঝতে পারছিলাম না এটা চোখের ভুল নাকি সত্যি, কারণ আমার তো সারাক্ষণই গা ছমছম করছিল। সেই জন্যই আমি ভুল দেখলাম কি, তাই জন্য আমি সাইকেল থেকে নামলাম না, সাইকেল চালাতে লাগলাম। তারপর আমি কিছু দূর যাওয়ার পর তো জঙ্গলের রাস্তায় ঢুকলাম। জঙ্গলের রাস্তায় খানিক দূর যাওয়ার পর দেখলাম সেই কালো ছায়ামূর্তিটা বিদ্যুৎ গতিতে সাইকেলের পাশ দিয়ে চলে গেল। এইবার আমার মনে ভয় একবারে জেঁকে বসলো। তার পাশে কেউ কোথাও নেই, কে বারবার আমার সাইকেলের পাশ দিয়ে দৌড়ে যাচ্ছে, আবার বিদ্যুৎ গতিতে যাচ্ছে। এত জোরে কি কোনো মানুষের পক্ষে যাওয়া সম্ভব? আমার প্রচন্ড ভয় লাগছিল। এমন সময় দেখতে পেলাম সামনে গাছে একটা কঙ্কাল উল্টো হয়ে ঝুলছে। চোখের নিমেষে সেটা একটা থেকে দুটো, দুটো থেকে তিনটে, তিনটে থেকে চারটে, এই করতে করতে পুরো গাছটা ডালে ডালে ওই কঙ্কাল ঝুলতে শুরু করলো। এইসব চোখের সামনে ঘটনা ঘটতে দেখে আমি ভয়ে জ্ঞান শূন্য হয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর অনেক কষ্টে মনের শক্তি জড়ো করে আমি আবার সাইকেল চালাতে শুরু করলাম। বাবারে, ভূতের পাল্লায় পড়েছি। আজ এ প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারলে বাঁচি। কি জন্য যে আজকে আমি দোকান ছেড়ে বেরোলাম। ঠাকুর
আমায় রক্ষা করো, আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দাও, এই ভূতের হাত থেকে বাঁচাও ঠাকুর। আমি তো ঠাকুরকে ডাকতে ডাকতে সাইকেল নিয়ে প্রাণপণে দৌড়চ্ছি। বুঝতে পারছিলাম কঙ্কালটা আমার পিছু পিছুই সবাই ভাসতে ভাসতে আসছে। কিন্তু এরই মধ্যে হলো আর এক বিপত্তি। ওই যে বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। প্রাণপণে সাইকেল নিয়ে দৌড়তে গিয়ে আমি সামনের দিকটা যেন দেখি, কিসে একটা হোঁচট খেয়ে সাইকেল থেকে হুমড়ি খেয়ে পড়লাম সামনে। তখন আমার আর হাত পা নাড়ার মতো ক্ষমতা নেই, প্রাণের আশা প্রায় ছেড়েই দিয়েছি। মনে মনে ভাবছি এই বোধহয় আমার শেষ সময়, আর প্রাণ নিয়ে আমি এখান থেকে বেরোতে পারবো না। সাইকেল থেকে অত জোরে পড়ার জন্য হাতে পায়ে খুব লেগেছিল। তারই মধ্যে আমি অনেক কষ্টে উঠে বসে দেখলাম চোখের সামনে সেই কঙ্কালটা হাওয়ায় ভাসছে। বাঁচাও, বাঁচাও, কে আছো, বাঁচাও। এই ঝড় বৃষ্টিতে তোকে কে বাঁচাতে আসবে নবীন? মরার জন্য প্রস্তুত হ। আমি তোর ঘাড় মোটকে তোর ভবলীলা সাঙ্গ করবো এবার। আমাকে ছেড়ে দাও, আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে কেন মারবে? কি ক্ষতি করেছিস? তোর এত বড় সাহস, এই রাতের বেলা আমার আস্তানা ওই গাছের তলা দিয়ে তুই যাস? তুই আমায় অপমান করছিস। আজ তোকে মেরে তোর লাশটাকে আমি ওই গাছের মুখ ডালে ঝুলিয়ে দেবো, তবেই আমার শান্তি। এরপর এরপর কি হলো? চুপ করে গেলে কেন নবীন? এরপর আর কি হবে? ওই কঙ্কালটা দুহাত বাড়িয়ে আমার গলা টিপতে আমার দিকে এগিয়ে আসছিল। ঠিক এই সময় ঘটলো এক অলৌকিক ঘটনা। আমার মনে হলো ভগবান আমার প্রার্থনা শুনেছেন। অলৌকিক ঘটনা? কি অলৌকিক ঘটনা ঘটলো বলো না ভায়া। হঠাৎ চারদিক আলো করে একটা গাছ পড়লো ওই কঙ্কালের মাথায়। গাছ পড়ার জন্য চোখের সামনেটা তো পুরো সাদা হয়ে গেছিল। যখন আলোটা ধীরে ধীরে মুছে গেল, দেখলাম কঙ্কালের হাত পা মুন্ডু সব এদিক ওদিক ছিটকে পড়ে রয়েছে। এর কিছুক্ষণ পরই দেখলাম কঙ্কালের সেই হাড়গুলো চোখের সামনে হাওয়ায় যেন মিলিয়ে গেল। এর কিছুক্ষণ পর পর্যন্ত আমার আর নড়াচড়ার কোনো ক্ষমতা ছিল না। চুপ করে ওই একই জায়গায় বসেছিলাম। তারপর যখন হুঁশ পেল, আমি সাইকেল তুলে দৌড় দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর মনে মনে ঠাকুরকে ধন্যবাদ জানালাম সেদিন আমার প্রাণ বাঁচানোর জন্য। বুঝেছি, আজকেও ঝড় বাদল হওয়ার সম্ভাবনা, তাই তোমার মন ভালো নেই, তাই তো? আজকেও বৃষ্টি এলে কি করে বাড়ি ফিরবে এটাই ভাবছো? হ্যাঁ, ঠিকই ধরেছো। আর এখন তো এরকম ঝড় বৃষ্টি লেগেই থাকবে। কি করে যে আমি এভাবে দোকানটাকে চালিয়ে নিয়ে যাব সেটাই ভাবছি। সেদিন না হয় বাজ পড়ার জন্য আমার প্রাণটা বেঁচে গেল, প্রতিদিন তো আর এমন হবে না। তাই ভয় পাচ্ছি আর মনে মনে কষ্ট পাচ্ছি। ভাইয়া, এক কাজ করো, আজকে দিনটার জন্য অন্তত তুমি আমার বাড়ি চলো। তোমাকে আর বাড়ি ফিরতে হবে না। এই বৃষ্টি এলো বলে চলো, আজকে রাতটা আমার বাড়িতে গিয়ে কাটিয়ে দেবে। দোকানটা বন্ধ করে চলো। হ্যাঁ, বন্ধ করার আগে 10টা রসগোল্লা আমাকে দিও। দেখেছো, বলতে না বলতেই বৃষ্টি এসে গেল। চলো, তোমার বাড়িতেই আজ রাতটা কাটাতে হবে দেখছি।